তাইম একজন পুলিশ সদস্যর ছেলে ছিল। বিগত 2-3 দিন 17, 18, 19, 20 জুলাই পর্যন্ত তাইমের মা তাইমের সঙ্গে ছিল। সরকার যে কারফিউ জারি করলো সারা বাংলাদেশে, পুলিশগুলো হচ্ছে গিয়া যাত্রাবাড়ি থানার যে হানিফ ফ্লাইওভার ওখানে একটা শক্ত অবস্থানে ছিল, যাতে আন্দোলনকারী মুভমেন্টটা কোনোভাবেই জড়ো হতে না পারে। ওই অবস্থা দেখে আমরা হঠাৎ হচ্ছে গিয়ে পাশের যে চার দোকান ছিল দৌড়ে সবাই চার দোকানের ভিতরে ঢুকে যায়। পুলিশ খুব অ্যাগ্রেসিভ মোডে ছিল। 30 থেকে 40 জনের পুলিশের একটা ফোর্স আমাদের চার দোকানের সামনে আসে হাইওয়ে রোড থেকে। ভিতরে খুব প্রচণ্ড ভয়ে বা আতঙ্কে ফিল করতেছিলাম। শাটারগুলো পুলিশ খোলে, সবাই বন্দুক তাক করা ছিল। একজন পুলিশ সদস্য বলতেছিল সবাইকে ক্রস ফায়ার করে দেয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মারধর করা শুরু করে। মারধর করার পরে আমার বুকের উপরে একটা পুলিশ সদস্য অজস্রভাবে লাথি মারা শুরু করে। 4-5 জন পুলিশ সদস্য ইচ্ছামতো পিটায়। পিটানোর পরে সেকেন্ড টাইম যখন তাইমকে যখন হাত ধরে টেনে বের করে, আমাদেরকে দুজনকে 4 থেকে 5 জন পুলিশ সদস্য ফুটওভার ব্রিজের পাশে দাঁড় করানো অবস্থায় একজন পুলিশ অফিসার বলতেছে যেন হচ্ছে গিয়ে দৌড় দে। তাইম হঠাৎ দৌড় দিয়ে দেয়। যখন 10 থেকে 15 ফিট যখন তাইম দৌড় দিয়ে দেয় তখন তাকে পিছন থেকে শ্যুট করা হয়। প্রথম গুলিটা করা হয় তার বাম পায়ে। বাম পায়ে গুলিটা করার পরে সে যখন আমার দিকে পিছনে ফিরে তাকাবে ওই সুযোগটাও পায় নাই। প্রায় 5 সেকেন্ডের ব্যবধানে তাকে সেকেন্ড গুলিটা করা হয়। সেকেন্ড গুলিটা যখন তার কোমর দিকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়, ও যখন পড়ে যায় তখন আমি ওই জায়গা থেকে পুলিশের সামনে থেকে দৌড়ে এসে তাকে পিছন থেকে আমি ধরে পিছনের দিকে নিয়ে যাওয়ার আমি করি, চেষ্টাটা করি। যাত্রাবাড়ি থানা তদন্ত ওসি পরবর্তীতে আমি শুনতে পারি আর কি, একজন পুলিশ সদস্য ঘুরে এসে আবার পরপর যখন তাইমকে আমি যখন নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তখন তাকে আবার ফায়ার করে। ওই অবস্থায় 3 নাম্বার ফায়ারটা আমার পায়ে এসে লাগে। তখন আমি ফিল করতে পারি না এই জন্য আমার পায়ে কি লাগছে। যখন আমি তাইমকে যখন নিয়ে যাচ্ছি পিছনের দিকে, তার একটা দীর্ঘশ্বাস বা হচ্ছে গিয়ে চোখটা বড় হয়ে যাওয়া, সে আমাকে বলতেছে জন ভাই আমি আর পারতেছি না, তুমি আমাকে ছেড়ে দাও। আম্মু প্রতিদিন কাঁদে। হুটহাট আমি আমার রুমে আসি, আমার রুম থেকে কান্নার আওয়াজ আসে। তাইম যে খাবারটা পছন্দ করত, তাইম মারা যাওয়ার পর থেকে আর এইসব খাবার আমাদের বাসায় তৈরি হয় না। হাসিনা থাকাকালীন সময় যখন আমি মামলা করেছিলাম 28শে জুলাই, আমার মামলাটা নেয়নি তখন। তারপর থেকে আমাদেরকে তাদের টার্গেটে রাখতো, আমাদের ফোন কল ট্র্যাকিং হতো, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না। ট্র্যাকিংয়ে থাকতো আমাদের বাসার নিচে NSI, DGFI, ওনারা আসতো সারাদিন আমাদের চোখে চোখে রাখতো, আমরা কোথায় যাই কী করি সব। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কেনা, এ কেমন স্বাধীনতা। প্রত্যেকটা আসামি আমার আইডেন্টিফাই না। আপনি দেখেন আমার আসামিগুলো কারা, যারা যাত্রাবাড়িতে 3 শতাধিক মায়ের সন্তানকে হত্যা করেছে। সে বলতেছে তারা নাই, চলে গেছে। পরে আমি আবারও খবর নিয়ে দেখলাম 21শে নভেম্বর পর্যন্ত তারা অন সার্ভিসে ছিল, তাদেরকে গ্রেফতার করেনি। একটাই প্রশ্ন করব জাতির কাছে, একটা হত্যার জন্য, একটা শহীদের বিচারের জন্য আর কত দরজা ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হবে? আদৌ কি বিচার হবে বাংলার জমিনে? আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকব না, দোহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না, দোহাই লাগে। 5ই আগস্ট আমার ছেলে ঢাকা যাত্রাবাড়িতে মারা গেছে। ওর ছোট 2 ভাই বোন, ক্লাস একজন 9-এ একজন 10-এ পড়ে, ওই পড়ালেখার খরচ দিত। 5ই আগস্টে রাত্রে 12টার সময় আমার কাছে আমার মেয়ের জামাই ফোন দিছে যে আব্বু হাসান তো বাসায় আসে নাই। তখন আমি 6 তারিখে ঢাকা গেছি। বিভিন্ন মর্গে এবং বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই খোঁজাখুঁজি করতে আছি। যতগুলো কবরস্থান আছে ঢাকা সিটিতে, সমস্ত কবরস্থানে মানে খুঁজতে আছি বেআরিশভাবে ওরা কি কোনো দাফান হয়েছে কিনা। ঢাকা মেডিকেল ফরেস্টিক মর্গে কোনো কাছে যাইয়া এই ছবি দেখাইতেছে আমার ছেলের, আপনারা আমার ঘরে লাশ ঘরটা খুললে একটু লাশগুলো একটু দেখেন। ওনারা বলতেছে ভাই লাশ দেখানো সম্ভব না, কেন? এটার ভিতরে লাশ ফসে গেছে, অনেক লাশ নষ্ট হয়ে গেছে, অনেক লাশ হয়ে গেছে। তবে আপনারা একটা কাজ করেন, আমার কাছে লাশের ছবি আছে, ছবি দেখিয়া বাবা কিচ্ছু চিনা জানা, কালা একদম কালা, কোনোটার এই কোনোটার বুক দেওয়া যায়, কোনোটার মাজা দেওয়া যায়, কোনোটার ঠ্যাং দেওয়া যায়, কিন্তু এটি কিচ্ছু চিনা জানা। এখন আমি কীভাবে শনাক্ত করুম যে এগিয়ে আমার ছেলে? আর টিভির হেডলাইনে আর খবরে দেখতে আসি যে আগামীকাল যাদের যাদের লাশ এখনো পাওয়া যায় না তারা অতি দ্রুত এই ঢাকা মেডিকেল ফরেস্টিক মর্গের সামনে থাকবেন। আমরা আগামীকাল লাশ বের করে আপনাদেরকে দেখানো হবে। বডি একটা 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 করে যখন বাইর করছে, 5টা 6টা বাইর করার পরই ওই 7টার গালি দেই আমার ছেলের লাশ এই পায়জামা পরানো, এই পাঞ্জাবি গায়ে,
টুটপিতে গুড়া গুড়া দাড়ি, ছোট ছোট দাড়ি, এই হাতের এই জায়গাতে এই জায়গাটা কাটা দাগ। তো ওনারা বলছে যে ভাই এটা ডিএনএ দেওয়া লাগবে। সিট অফিসে যাইয়া আমাদের ডিএনএ ম্যাচিং করলাম। 1 মাস 1 দিন পরে আমাদের তথ্য আসে যে আমাদের ডিএনএ ম্যাচিং হয়েছে। তখন আমাদেরকে 13ই ফেব্রুয়ারি আমার ছেলের লাশ আমাদের কাছে হস্তান্তর করেছে সবরাতের দিন শুক্রবারে। বনের ভিতরে অনেক দুঃখ আমার এই 5 মাস পর্যন্ত, কিন্তু আল্লাহ পাক আমার ছেলের লাশ হয়তো হায়াত শেষ মারা গেছে, ধরিয়া রাখতারই নেই। আল্লাহ পাক আমার ছেলের যেন বিনা শুয়ে জান্নাতবাসী করে আপনাদের কাছে আমার এই আল্লাহ তুমি আমার হাসানের ফিরে দাও আল্লাহ, যদি না ফিরে দাও আল্লাহ, আমি হাসর ময়দানের মানুষ, তুমি উম্মতের জীবিত করে আজম নিতে পারবো না। আমি তো এই দোয়াই করি আমার কাছে, আমার হাসান তার মধ্যে আমার মনে ছিল তো ভালো আছে। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নোলকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।